হরি ওম। রাধে রাধে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যারা আমার ক্লাস করছো বা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সেমিস্টার প্রায় শেষ হতে চলেছে, নতুন ব্যাচ আবার শুরু হয়েছে। যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চায়, তোমাদের বন্ধুবান্ধব বা তোমাদের যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে অবশ্যই জানিয়ে দিও। যারা আমার অনলাইন ক্লাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অফলাইন ক্লাস করেছো তাদেরকেও ধন্যবাদ। তা আজকে আমি তোমাদের জন্য ফ্রি একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের ওই যে মডেল কোশ্চেন আছে, মডেল কোশ্চেনের অ্যান্সার, শর্ট কোশ্চেন যেগুলো ছিল সেই শর্ট কোশ্চেনের অ্যান্সার সহিত আমি এই ক্লাসটা করছি। তাই সকলে মিলে দেখে নাও, সামনেই তোমাদের এক্সাম। তা অ্যান্সার সহ যেহেতু আছে, এই পিডিএফটা যদি কেউ নিতে চাও, এখানে পিডিএফ করে দেওয়া আছে কোশ্চেন উত্তর সহ। পিডিএফটা যদি কেউ নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাহলে চলো দেখা যাক। দেখো, মডেল কোশ্চেনের প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট যে মডেলটা, সেই ফার্স্ট মডেলের কোশ্চেন অ্যান্সার আমি নিয়ে এসেছি। বিভাগ ক কী বলছে দেখো। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি আছে দেখি। হাসবিদ্যকথা গল্পটির উৎস কি, এর রচয়িতা কে? আমরা সকলেই জানি যে হাসবিদ্যকথা গল্পটির রচয়িতা হচ্ছে বৈষ্ণব কবি বিদ্যাপতি। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা নামক গ্রন্থের যে ৩৯ নম্বর কথা, কথা অর্থাৎ গল্প, সেই ৩৯ নম্বর কথার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের পাঠ্য হাসবিদ্যকথা। হাসবিদ্যকথার রচয়িতা বৈষ্ণব কবি বিদ্যাপতি লেখাই আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছে। মৃত্যু আসন্ন হলে কি করণীয়? মৃত্যু আসন্ন হলে কি করণীয়? দেখো লেখা আছে, মৃত্যু আসন্ন হলে জীবন রক্ষার উপায় চিন্তা করা উচিত। উপায় সফল হলে জীবন রক্ষা, আর বিফল হলে কি হবে না মৃত্যুর অধিকার কি হবে। তাই একটা শ্লোক দেওয়া ছিল তোমাদের, সেই শ্লোকটা আমি মেনশন করে দিয়েছি। এই শ্লোকটা চাইলে তোমরা মুখস্থ করতে পারো। প্রত্যাসন্নপি মরণে রক্ষোপায় বিধীয়তে, উপায়ে ফলে রক্ষা, নিষ্ফলে নিধিকং মৃতে। বেশ। সি, পরবর্তী কোশ্চেন। রে চোর কাং বিদ্যাং জানাসি। দেখো, এগুলো বাংলাতে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় এক্সামে কিন্তু লাইন তুলে প্রশ্ন হলে সেই লাইনটা সংস্কৃত ভাষাতেই থাকতে পারে, দেবনাগরী স্ক্রিপ্টে থাকতে পারে। তাই দেবনাগরী স্ক্রিপ্ট একটু ফলো করে যাবে। কি বলছে এখানে, বক্তাকে, এটা কে বলেছে? প্রত্যুত্তরে চোরটি কি বলেছিল, চোরের উত্তরটা কি ছিল সেটা। তাহলে দেখো এখানে কি বলছে, বক্তাকে। রে চৌর কাং বিদ্যা জানাসি, এরকম লাইনটা তুলে দেবে, কিন্তু অ্যান্সার লেখার সময় লাইনটা তুলে দেবে, তারপরে লিখবে এই অংশটির বক্তা হলো ঘাতক পুরুষেরা, মানে ঘাতক পুরুষেরা এটা বলেছিল চোরকে। প্রত্যুত্তরে চোর কি বলেছিল দেখো, প্রত্যুত্তরে চোর বলল, ওরে ঘাতক পুরুষেরা, রাজার কার্যে বাধা সৃষ্টি করতে ইচ্ছা করছো? আমার কাছে মহতি এক বিদ্যা আছে, যদি বিদ্যাটি রাজার জ্ঞাতব্য হয় তবে মহতি সেই বিদ্যা জেনে নেবেন। তারপরে দেখো একটা লাইন তুলে দিয়েছি সংস্কৃতে, তাদবশ্যং গৃহীতব্যা মহোদয়ং বিদ্যা। শুধু তাই নয়, বিদ্যা বিষয়ক বক্তা হিসেবে তাদের প্রতিও তিনি সন্তুষ্ট প্রকাশ করবেন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। বনেচরের মতে কে কিং সখা, কে বা কিং প্রভু? এই কিং সখার জায়গায় কুৎসিত সখা দিতে পারে, আর কিং প্রভুর জায়গায় মন্দ প্রভু বা কুৎসিত প্রভু লেখা থাকতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে যাবে। এটা দেওয়া হচ্ছে বনেচর ভাষানাম থেকে, বুঝতেই পারছো। বলছে যে প্রভুকে কখনোই সৎ উপদেশ দেয় না সে হলো কিং সখা বা কুৎসিত সখা বা মন্দ বন্ধু। আবার যে প্রভু হিতাকাঙ্ক্ষীর উপদেশ গ্রহণ করে না, হিতাকাঙ্ক্ষী ধরো কেউ কোনো রাজার হিত চাইছে, ভালো চাইছে, সে কোনো উপদেশ দিল, সেটা রাজা গ্রহণ করলো না, প্রভু গ্রহণ করলো না, তিনি কিং প্রভু বা কুৎসিত প্রভু। একদম সহজ ভাষায় মনে রাখো দুটো। কিং সখা, সখা মানে বন্ধু, তাহলে
কিং সখা মানে কুৎসিত সখা, অর্থাৎ মন্দ বন্ধু, খারাপ বন্ধু। কে হবে? যে প্রভুকে কখনোই সৎ উপদেশ দেবে না। তোমাকে যদি কোনো বন্ধু সৎ উপদেশ না দেয়, তাহলে সে ভালো বন্ধু হবে কি? ভালো বন্ধু হবে না। তাহলে এখানে প্রভুর কথা আসছে, যে প্রভুকে কখনোই সৎ উপদেশ দেয় না সে হচ্ছে কিং সখা, অর্থাৎ খারাপ সখা, কুৎসিত সখা। আর কিং প্রভুকে, না কোনো প্রভুকে অর্থাৎ কোনো রাজাকে যদি তুমি সৎ উপদেশ দিচ্ছ, রাজা সেই সৎ উপদেশটা গ্রহণ করছে না, সেই প্রভু, সেই রাজা কিং প্রভু বা কুৎসিত প্রভু বা মন্দ প্রভু। দেখো পরবর্তী কোশ্চেন, বনেচর ভাষণম থেকে দেওয়া হয়েছে, দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল? এটা একটু গোলমেলে প্রশ্ন, কিন্তু ভালো করে পড়েছো যারা, তারা অবশ্যই উত্তরটা দিতে পারবে। আমি সেরকমভাবেই উত্তরটা দিয়েছি। দেখো, রাজ্য পরিচালনায় রাজ্য পরিচালনায় রাজা চারটি উপায় অবলম্বন করেন। সেই চারটি উপায় কি কি মনে রাখবে? চারটি উপায় কি, চারটি নীতি কি কি? সেগুলি হলো সাম, দান, ভেদ ও দণ্ড। সাম হলো মধুর বচন, মিষ্টি মিষ্টি কথা বলা আর কি, মধুর বাক্য। রাজকার্য পরিচালনায় রাজারা কর্মচারীদের প্রয়োজনীয় অর্থোপহার দিতেন, বা বিজিগীষু রাজারা বিপক্ষী রাজাদের কাছ থেকে অর্থোপহার পেতেন। এটি হলো দান নীতি। তাহলে সাম মানে কি? সাম মানে মিষ্টি মিষ্টি বাক্য, মিষ্টি মিষ্টি কথা বলা। আর দান মানে কি? দান মানে হলো, ধরো রাজাদের যে কর্মচারীরা আছে তাদেরকে কি দিতে হবে? অর্থ, টাকা পয়সা দিতে হবে, অর্থ ধন সম্পত্তি দিতে হবে, সেটা হচ্ছে দান নীতি। এবার দুর্যোধনের বিষয়টা কেমন ছিল সেটা জানতে হবে এবারে। তাহলে কি বলছে? দুর্যোধনের অকৃত্রিম সামনীতি দান বর্জিত নয়, সমাদর ছাড়া দান ক্রিয়া সংগঠিত হয় না, এ কথা তিনি জানতেন। আবার গুণের প্রতি আকর্ষণ ছাড়া সৎক্রিয়ার অনুষ্ঠান হয় না। সুতরাং সর্বগ্রে রাজা দুর্যোধন গুণ বিস্তারের কাজে তৎপর হয়েছেন। এটা লিখবে তার সাথে। এটাও বনেচর ভাষণম থেকে দিয়েছে। মহু যশঃ মান ধনাহা, মহু যশঃ ও মান ধনাহা পদ দুটির অর্থ কি? তাহলে মহু যশঃ পদের অর্থ হচ্ছে মহ বলবানশালী, আর মান ধনাহা, মান মানে সম্মান, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন। তারপর আত্রেয়ী বনদেবতা সংবাদ যেটা রয়েছে তোমাদের উত্তর রামচরিতের নাটক, সেখান থেকে দিয়েছে। কি প্রশ্ন? আত্রেয়ী কোথা থেকে এসেছিলেন? তিনি কোথায় যেতে ইচ্ছুক? তাহলে আত্রেয়ী বাল্মীকি মুনির আশ্রম ছেড়ে দণ্ডকারণ্যে এসেছিলেন। তিনি কোথায় যেতে ইচ্ছুক? না, আত্রেয়ী বেদ বেদান্ত অধ্যয়নের জন্য বাল্মীকির আশ্রম থেকে অগস্ত্য মুনির আশ্রমে তথা দণ্ডকারণ্যে যেতে ইচ্ছুক। পরবর্তী প্রশ্ন, অপসা পঞ্চবটি কে কাকে বলেছিল? এটা কি পঞ্চবটি জিজ্ঞাসা করেছিল, এটা কে কাকে বলেছিল? দেখো লাইন তুলে প্রশ্ন হলে লাইনটা লিখে দেবে উত্তরে, তারপর লিখবে। এই অংশটি আত্রেয়ী বনদেবী বাসন্তীকে বলেছেন। কে কাকে বলেছিল? আত্রেয়ী বনদেবীকে। পরবর্তী প্রশ্ন দেখো, এগুলো হচ্ছে ব্যাকরণগত যে প্রশ্নগুলো সেইগুলো থেকে দেওয়া হয়েছে। চলো দেখা যাক। স্ত্রী প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। দেখো কি বলা হয়েছে। পাণিনীয় অষ্টাধ্যায়ী গ্রন্থের চতুর্থ অধ্যায়ের প্রথম পাদে প্রথম সূত্রে, তথা প্রথম সূত্রটা লিখে দিয়েছি, ইয়েপ প্রাতিপদিকাত সূত্রে স্ত্রী প্রত্যয়ের সংজ্ঞা বলা হয়েছে। সংস্কৃত ব্যাকরণে বিভিন্ন অর্থে প্রযুক্ত স্ত্রী প্রত্যয়ের সংখ্যা 7টি। এই যে উদাহরণ দাও, কি কি সেই 7টি? যেমন টাপ, ডাপ, চাপ, ইপ, ইস, নিস এবং উং। এই 7টির মধ্যে যে কোনো তুমি একটা বা দুটো লিখবে, উদাহরণ বলেছে যেহেতু। আচ্ছা, পদ গঠন করো। পদ গঠন করো কি দিয়েছে? গম জং লটতে, গম জং লটতে কি হচ্ছে? জঙ্গমতে। জ্ঞা সন লট তি,
জিজ্ঞাসতি। রুচ্যার্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়, উদাহরণ দাও। রুচ্যর্থানাং প্রিয়মানহ যে সূত্রটা আছে তোমাদের সম্প্রদান কারকে, সেই অংশটা দিয়েছে এখানে। দেখো কি বলছে, রুচ অর্থবোধক ধাতুর প্রয়োগে যে প্রতীয়মান অর্থাৎ প্রীতি বা খুশি হয় তার সম্প্রদান কারক হয়। যেমন মোদকহ বালকায় রোচতে, উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে, ধ্রুবম পায়ে অপাদানম সূত্রটির অর্থ কি? অপাদান কারকের প্রধান সূত্র এটা। হ্যাঁ, অপায় বা বিচ্ছেদ বোঝালে, অর্থাৎ ব্রেকআপ বোঝালে, একে অপরের থেকে বিচ্ছেদ হলে, আলাদা হলে যে পদার্থ ধ্রুব বা স্থির তা অপাদান কারক হয়। আর অপাদান কারক কোন বিভক্তি হয়? পঞ্চমী বিভক্তি, লিখে দিয়েছি। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, বিখ্যাত পতন্তি পত্রাণী। তাহলে বৃক্ষ হচ্ছে স্থির বা ধ্রুব, সেখান থেকে আলাদা হচ্ছে কি? পত্রাণী, পত্রগুলি আলাদা হচ্ছে, তাই বৃক্ষার তলায় দাগ দেওয়া আছে, মানে ওইখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন, বাতায় কপিলা বিদ্যুৎ রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। উৎপাতে জ্ঞাপিতে চ একটা সূত্র আছে, উৎপাতে জ্ঞাপিতে চ চতুর্থী বিভক্তি সূত্র, সেখানে বলছে এই সূত্র অনুসারে বাতায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, কর্মধারয় সমাস কয় ভাগে বিভক্ত, কি কি? দেখো কর্মধারয় সমাসের বিভাগ চারটি, কি কি? উপমান, উপমিতি, রূপক এবং মধ্য পদলোপী বা উত্তর পদলোপী কর্মধারয় সমাস, চারটি ভাগ। দ্বিগু সমাস কাকে বলে, উদাহরণ দাও। সংখ্যা পূর্ব দ্বিগু, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদ দুটি এক বিভক্তিযুক্ত হয়, তাহলে সমস্যমান পদ যেগুলো, সেগুলো কি হবে? এক বিভক্তিযুক্ত হবে, এবং পূর্বপদটি সংখ্যাবাচক হবে, পূর্বপদটি সংখ্যাবাচক হবে, তাকে দ্বিগু সমাস বলে। যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো, পঞ্চগাবহ ধনম অশ্ব পঞ্চঙ্গবধন, পঞ্চানাং বটানাং সমাহার পঞ্চবটি। এটা একটু ভালো করে মনে রাখো। দেখো কি কি বলেছে, আমি একবার পুরো ভেঙে বলে দিচ্ছি উদাহরণটা দিয়ে। পঞ্চানাং বটানাং সমাহার, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এটা দেখে বলে দিচ্ছি। দেখো বলছে যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদ, সমস্যমান পদ কোনটা? এই পঞ্চানাং বটানাং সমাহার, এটা হচ্ছে সমস্যমান পদ। আর পঞ্চবটি এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে সমস্যমান পদের দুটি একই বিভক্তিযুক্ত হবে, দুটি একই বিভক্তি। দেখো পঞ্চানাং বটানাং, দুটো একই বিভক্তি। এবং কি বলছে, পূর্বপদটি কেমন হতে হবে না? সংখ্যাবাচক হতে হবে। পঞ্চানাং, পঞ্চ সংখ্যা আছে, তাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস বলবো। তাহলে এটা দ্বিগু সমাস হয়েছে, পঞ্চানাং বটানাং সমাহার সমান পঞ্চবটি। পরবর্তী প্রশ্ন, দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কি দিয়ে আছে? পীতাম্বরঃ, পীতম অম্বরম যস্য সহ, কর্মধারয় সমাস হয়েছে, পীতম অম্বরম যস্য সহ। এটা গেল ব্যাকরণগত কোশ্চেন। এবারে সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে তোমাদের, সেখান থেকে কি দিয়েছে, দশকুমার চরিত্রের রচয়িতাকে আগেই তোমরা পড়েছ, এর বিভাগ দুটির নাম কি কি? তার দশকুমার চরিত্রের রচয়িতা কবিদণ্ডী, এর বিভাগ দুটি কি কি আছে? পূর্ব পীঠিকা ও উত্তর পীঠিকা বিভাগে দুটি বিভাগ আছে। পূর্ব পীঠিকায় কয়টি উচ্ছ্বাস আছে? 5টি উচ্ছ্বাস। উত্তর পীঠিকায় কয়টি? 8টি উচ্ছ্বাস। পরবর্তী প্রশ্ন, বাণভট্টের পিতামাতার নাম কি? তাহলে বাণভট্টের পিতার নাম চিত্রভানু, আর মাতার নাম রাজদেবী বা রাজ্যদেবী, দুটোই পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, চম্পু কাব্য যেগুলো আছে সেই চম্পু কাব্য থেকে দিয়েছে, নলচম্পুর রচয়িতাকে, এর উচ্ছ্বাস সংখ্যা কয়টি? তাহলে নলচম্পুর রচয়িতা হচ্ছে ত্রিবিক্রম ভট্ট, পণ্ডিত ত্রিবিক্রম ভট্ট। এখানে কয়টি উচ্ছ্বাস আছে? 7টি উচ্ছ্বাস আছে। চরক সংহিতা চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ থেকে দিয়েছে, চরক সংহিতা গ্রন্থটি কয়টি স্থানে বিভক্ত? প্রথম দুটি স্থানের নাম লেখো। তাহলে এখানে মোট 8টি স্থান আছে, চরক সংহিতা গ্রন্থের 8টি স্থান
8টি স্থানে বিভক্ত। দেখো মনে রাখার আমি কয়েকটা ট্রিক্স বলেছিলাম, যারা আমার ক্লাস করেছো তারা হয়তো জানো। চরক, চর, 4 4 করে নাও, 4 দুগুণে 8, তাহলে 8টি স্থান আছে। 4, 4কে 2 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8, চরক থেকেই 8 চলে আসবে, তাহলে 8টি স্থান আছে। এবার 8টি স্থানের মধ্যে প্রথম কিভাবে মনে রাখবে, প্রথম দুটি স্থানের নাম, 8টি স্থানের নাম আমি ট্রিক্স বলে দিয়েছি, আর বলছি না, এখানে যারা ক্লাস করেছো তারা জানো। 8টি স্থানের নাম, প্রথম দুটি স্থানের নাম লিখতে বলেছে, আমি 8টা স্থানের নামই ট্রিক্স আকারে লিখিয়ে দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম, যারা ক্লাস করেছো আগে, অনলাইন ক্লাস যারা করেছো তারা অবশ্যই জানো। দুটো স্থানের, প্রথম দুটি স্থানের নাম আছে সূত্রস্থান, নিদান স্থান। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুখানি নাটকের নাম লেখো। আমি বলেছিলাম সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় মোট 4টি কিন্তু নাটক লিখেছিলেন, তার মধ্যে দুটো নাম চেয়েছে, এই যে দুখানি নাটকের নাম এখানে লিখে দিয়েছি, অথ কিম, স্বর্গীয় হাসানম, আরও আছে। এবারে পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কোন নাটকটি রচনা করেছিলেন? এর অঙ্ক সংখ্যা কত? দেখো উত্তর কি দেওয়া আছে, গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য সিদ্ধার্থ চরিতম নাটকটি রচনা করেছিলেন। এতে কয়টি অঙ্ক আছে না? 8টি। দেখো যারা ক্লাস করেছো তাদেরকে আবার, যারা ক্লাস করেছো তারা জানো যে গৌতম বুদ্ধের আগে নাম ছিল সিদ্ধার্থ, তাহলে সেই সিদ্ধার্থ নাম অনুসারে বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় লিখেছিলেন কি না, সিদ্ধার্থ চরিতম। দেখো এখানেও সিদ্ধার্থ চরিতম, চরিতটাকে আমি বললাম চটাকে বেশি করে জোর দাও, কারণ চর, চর ও চর, চ একার র 4, 4 দুগুণে 8, তাহলে এখানেও 8টি অঙ্ক আছে। এরকমভাবেই ট্রিক্স আকারে বলে দিয়েছিলাম। আচ্ছা বিভাগ ঘ, যেগুলো বড় প্রশ্ন সেগুলো আমি অলরেডি তোমাদেরকে সাজেশন দিয়েছি, সাজেশনটা একবার দেখে নিও, আমি দরকার পড়লে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, বা এই যে ভিডিও শেষেও তোমরা এই সাজেশনটা দেখতে পারবে, ওইগুলো করে যাবে, এগুলো করলেই বড় কোশ্চেনগুলো প্রায় কমন পেয়ে যাবে। দেখো এই যে ভরতচম্পুর বিষয়বস্তু দিয়েছিলাম, চতুর্থ চোর মানে কিভাবে, কি বলেছে, চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল, মানে সেই চোরের যে স্বর্ণ চাষ সেই বিষয়টা এখানে লিখতে হবে। যুধিষ্ঠিরের প্রতি বনেচরের ভাষণের সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত সার লেখো, অর্থাৎ পুরো বিষয়বস্তুটা লিখতে হবে এখানে। আত্রেী বনদেবতা সংবাদ, পাঠ্যাংশতে নামকরণের সার্থকতা, আত্রেী বনদেবতা সংবাদে নাট্যাংশের আত্রেয়ীর ভূমিকা আলোচনা করো। এগুলো প্রায় সাজেশনের মধ্যেই পড়ে যাচ্ছে, একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। চলো আজকে এই পর্যন্তই রইল। এই পিডিএফটা যদি কেউ নিতে চাও অবশ্যই আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অথবা তোমরা ডিসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করো, গ্রুপেও জয়েন্ট হয়ে যাও, সেখানেও তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে। এরকম পুরোপুরি পিডিএফ আমি দিয়ে থাকি, সেই পিডিএফগুলো পেয়ে যাবে তোমরা। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট সকলকে। আমি তোমাদের সঙ্গে রয়েছি সর্বদা, দৈবিক সংস্কৃত তোমাদের হিতার্থে মঙ্গলার্থে রয়েছে। তোমরা কমেন্ট করবে, জানাবে আর কি প্রয়োজন, যত শীঘ্রই সম্ভব আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যতটুকু আমার দিক থেকে সাহায্য প্রয়োজন, যতটুকু আমি পারবো তোমাদের জন্য করে যাব। তাই তোমরাও কিন্তু একটু সাবস্ক্রাইব এবং লাইক, কিছু না হলে অন্তত একটা কমেন্ট করেও আমার পাশে থেকো। রাধে রাধে।